প্রিয় দর্শক, সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক বাংলা খবর পত্রিকার নিয়মিত আয়োজন বাংলাদেশের জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকার প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান। আমাদের সাথে আছেন দৈনিক বাংলা খবর পত্রিকার প্রধান সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য কিরণ শর্মা। ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। আমি প্রথমেই বাংলাদেশের জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকার প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো পাঠ করছি। প্রথমেই আছে জাতীয় দৈনিক প্রথম আলো। মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজার, যুদ্ধের কারণে অনিশ্চয়তা। এরপরেই আছে দৈনিক আজকের বাংলা। ঈদের আগে শ্রমিক বেতন বোনাস না পাওয়ার আশঙ্কা, হরমুজ প্রণালীতে সংঘাত বাড়ছে। এরপরেই চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ তীব্র হচ্ছে। চট্টগ্রাম বন্দরে রেকর্ড সংখ্যক জ্বালানিবাহী জাহাজ, ঈদকে সামনে রেখে সক্রিয় ছিনতাইকারী। আদালতের নির্দেশে ফের পেছালো চট্টগ্রাম চেম্বারের নির্বাচন। দৈনিক আজাদী, পাম্পগুলো বন্ধ কেন, ট্রেনে ঈদ যাত্রা শুরু। 1 বছর ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দর। এরপরে দৈনিক সুপ্রভাত, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের, চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি বাড়ালো ডেঙ্গুর ভয়। চট্টগ্রাম থেকে ট্রেনের অগ্রিম টিকিটে ঈদ যাত্রা শুরু। মালদ্বীপে গ্যাসের আগুনে 5 বাংলাদেশি নিহত, আহত 2। এই ছিল বাংলাদেশের জাতীয় এবং স্থানীয় দৈনিক পত্রিকার প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদ। আমরা এবার চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই জাতীয় দৈনিক প্রথম আলো। মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজার, যুদ্ধের কারণে অনিশ্চয়তা এবং সেই সাথে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ তীব্র থেকে তীব্র হচ্ছে। এই বিষয়টা নিয়ে আসলে ভাই আপনার কাছে একটু জানতে চাই। আমরা জানি যে মধ্যপ্রাচ্যে এরই মধ্যে তীব্র থেকে তীব্রতর হয়েছে যুদ্ধ, এবং সেই সাথে আমাদের বাংলাদেশের বড় একটা যে এই যে শ্রমিকের অনেক বড় একটা অংশ মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে তারা কর্মরত আছেন, এবং তাদের যে প্রতিষ্ঠানগুলো সেটাও কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো বন্ধ হয়ে গেছে বা কিছু বন্ধ হওয়ার পথে, এবং সেই সাথে জীবনের নিরাপত্তা তো আছেই। সব কিছু মিলিয়ে আসলে একটা অস্থির পরিস্থিতি মধ্যপ্রাচ্যে এখন। এই বিষয়টা নিয়ে একটু চাই। ধন্যবাদ। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। এই যাবৎ যতগুলো পৃথিবীর বিভিন্ন দেশে এখনো যুদ্ধ চলছে, বা ইতিপূর্বে আমরা প্রথম বিশ্বযুদ্ধ, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আবার আমরা পরবর্তী পর্যায়ে শুনে আসছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ বা দুইটা পক্ষ, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা পক্ষ যখন সারা পৃথিবীতে, তখন দুইটা পক্ষ যারা মারণাস্ত্রে সক্রিয়, পারমাণবিক বোমা সমৃদ্ধ, তারা ওই দুইটা পক্ষই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থায় ছিল। সেই যুদ্ধকেই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে থাকি। তো সেই যুদ্ধের পরে আমরা দেখলাম যে পৃথিবীতে যে এই যে যুদ্ধের মধ্য দিয়ে ব্যাপক প্রাণহানি, অনেক সম্পদ নষ্ট, এবং পরবর্তী প্রজন্মকে এই যুদ্ধের গ্লানি, যুদ্ধের মধ্য দিয়ে অনেক হারানো, অনেক বিষাদের বিষয়গুলো চলে আসে, একটা দেশ ধ্বংস হয়ে যায়। তো এইটা কখনো আমরা কামনা করি না। আমরা যারা পৃথিবীতে শান্তিকামী মানুষ, আমরা মনে করি যে এই যুদ্ধ অচিরেই বন্ধ করা উচিত। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের যে শ্রমিক, যারা বাংলাদেশ থেকে যারা শ্রমিক যান মধ্যপ্রাচ্যে, যে আমাদের যে
আমরা বলে বলে থাকে যে রেমিটেন্স বা ডলার আয় হয়ে থাকে, এর বেশিরভাগ হলো মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য। যারা আমেরিকা বা ইউরোপে যারা বসবাস করে তারা বাংলাদেশে খুব একটা রেমিটেন্স তারা খুব কম পাঠান, তারা সেখানে সেটেল হয়ে যান। কিন্তু মধ্যপ্রাচ্যে যারা আমাদের দেশের যে দক্ষ অদক্ষ শ্রমিক যান, তাদের 100% লোক বাংলাদেশে চলে আসে এবং দেশে তারা মানে দেশে বিভিন্ন স্থাপনায় তাদের অংশগ্রহণ করেন। তাদের এই শ্রমের বিনিময়ে এই দেশের অবকাঠামো উন্নয়নে অনেক সহায়ক হয় এবং দেশে অনেকটা রিজার্ভে সমৃদ্ধ হয়। কিন্তু এই ইরান যুদ্ধের কারণে আমরা লক্ষ্য করেছি অনেক শ্রমিক যারা দেশে এসেছেন তারা কিন্তু ওখানে যেতে পারছেন না জীবনের সংখ্যার জন্য। আবার যারা ওখানে কর্মসংস্থানে রয়েছেন তারা ওখানে স্বাভাবিকভাবে চলাফেরা করে বা স্বাভাবিকভাবে ওখানে কাজ করতে পারছেন না জীবনের সংখ্যা। এরই মধ্যে আমাদের কয়েকজন বাংলাদেশের শ্রমিক যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তারা এর মধ্যে কয়েকজন অলরেডি মারা গিয়েছে। এই যে যারা নির্ভরশীল পরিবারে যারা নির্ভরশীল যে সদস্য মারা গিয়েছেন তাদের যে এখন পরবর্তী প্রজন্ম কিভাবে তাদের পারিবারিক আর্থিক কর্মসংস্থান হয়, কিভাবে চলবেন, সেই বিষয়টি একদম একেবারে কষ্টের মধ্যে পড়ে যাবেন তারা। তো এই জীবন চলার পথে প্রতিটা মানুষকে যারা উপার্জনশীল ব্যক্তি তারা আজকে মধ্যপ্রাচ্যে যারা পরিবার পরিজনদেরকে রেখে পরিবার পরিজনদের হাসি ফোটানোর জন্য তারা মধ্যপ্রাচ্যে থাকে। তো আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ এই যে মধ্যপ্রাচ্যে যারা যে সকল শ্রমিক কাজ করেন বেশিরভাগ হলো সৌদি আরব, এবং সৌদি আরব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্যতম মানে বড় ঘাঁটি। সেই ঘাঁটিকে লক্ষ্য করে ইরান এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ছড়িয়েছে, জর্দানে ছড়িয়েছে, কুয়েতে ছড়িয়েছে, কাতারে ছড়িয়েছে। এই সকল যেই দেশগুলো এখন মধ্যপ্রাচ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে 12টি ঘাঁটি রয়েছে যে দেশগুলোতে, এই 12টা ঘাঁটিতে ইরান তারা তাদের দেশে আক্রমণ করার কারণে তারা এটাকে প্রতিহত করার জন্য বা তারা প্রতিশোধ নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে সেখানে তারা ইতিমধ্যে হামলা চালিয়েছে। এই হামলা তারপর প্রতি হামলা, এই হামলার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি যে এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছে এবং তার ছেলে যে মোস্তফা খামেনি তিনিও তাকে যখন ওখানকার সর্বোচ্চ নেতা আবার নির্ধারণ করা হয়েছে ইরানে, তার উপরও হামলা হয়েছে। হামলা হওয়ার পরে তিনি মানে গুরুতরভাবে 2বার হামলা হয়েছে, উনি এখন গুরুতর আহত অবস্থায় নিরাপদে আশ্রয়ে রয়েছেন। আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে দাবি করেছিল তিনিও নিহত হয়েছেন। আসলে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছেন যে তিনি হয়তো বা বেঁচে আছেন এবং তিনি গুরুতর আহত হয়েছে। তো এই অবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের দেশে যে শ্রমিকরা ওখানে উপার্জনে পারছে না, অন্যদিকে যারা এখানে যারা রয়েছে ছুটিতে এসেছেন তারা যেতে পারছে না, অন্যদিকে আমরা লক্ষ্য করেছি যে নতুন করে কোনো শ্রমিক যাওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করেছি এবং যারা ওখানে আছেন তারা কিন্তু চরম একটা অনিশ্চয়তার মধ্যে আছেন। আর এই সকলকে কেন্দ্র করে যে মধ্যপ্রাচ্যে আজকে থেকে যে এই আমাদের জ্বালানি তেল আমদানি হয়, এই জ্বালানি তেলও আমাদের এখন আমরা সেখান থেকে আনতে পারছি না, যেখানে থেকে প্রতিদিন আমাদের অনেক তেল আমদানি করতে হয়, বিশেষ করে জ্বালানি এলপিজি গ্যাস থেকে এবং পেট্রোল ডিজেল, এগুলো এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এগুলো প্রায়ই বন্ধ। হাতে গোনা কয়েকটি জাহাজ এসছে, তাও বিশেষ পদ্ধতিতে। এখন এই যে তেল না আসার কারণে আমরা গ্রামে গঞ্জে এর মধ্যে অধিক মূল্যে
বা অনেকগুলো পাম্প বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। আমরা 45% একটা পত্রিকার প্রতিবেদনে দেখলাম যে 45% পাম্প চালু রয়েছে, আর বেশি আর 5% বন্ধ রয়েছে। আমার মনে হয় আরও বেশিও হবে। ও পাম্পগুলোতে তেল সরবরাহ নেই। ইতিমধ্যে আমাদের সরকার জ্বালানি মন্ত্রণালয় দাবি করেছেন যে সব সক্রিয় আছে, কিন্তু চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদিতে আমরা প্রতিবেদনে দেখলাম ওদিকে অনেক পাম্পই বন্ধ রয়েছে। এবং এটাও বলা হচ্ছে যে আসলে মানে যথেষ্ট পরিমাণে পেট্রোল এবং ডিজেল কিন্তু অকটেন কিন্তু মজুত আছে, এরপরেও কোনোভাবে আসলে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা সেটাও কিন্তু খতিয়ে এখন দেখার জন্য বলা হয়েছে। সেটাও সরকারের পদক্ষেপের বিষয়টি রয়েছে। কারণ গতকালকে আমি একটি জায়গায় এবং গত পরশু আমি দক্ষিণ অঞ্চলের দুটা জেলায় আমার কাছে এসেছে যে আমি নিজেই দেখেছি যে এই যে বাইকে পেট্রোল কিনলো 130 টাকা, একটু দাম বেশি দিয়ে কিনলো। আবার তারা বলছে যে 2-1 দিনের মধ্যে যদি সরবরাহ না হয় হয়তো বা আজকে আর একটু বেশিও তারা নিতে পারে, কারণ খুচরা বিক্রির জন্য 1 লিটার, এবং প্রশাসন বিভিন্ন জায়গায় নজরদারিতে রেখেছে। তার মধ্যেও নজরদারির মধ্যে রেখেছে, তারপর তারা প্রশাসন ব্যবস্থা নিতেছে। তারপরেও আমরা দেখছি যে এই কিছু লোক মানে এই মানুষের কষ্টের মধ্যেও অধিক মুনাফার জন্য অধিক মুনাফা ভোগ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে মানুষের এই কষ্টকে পুঁজি করে অধিক মুনাফা আয় করার জন্য। তো এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তো আমরা মনে করি এই সময় সহযোগিতা করতে হবে, কারণ তা না হলে জ্বালানি তেলের যদি বৃদ্ধি হয় সেটার উপর কিন্তু পণ্যের উপর বর্তাবে। পণ্যের উপর বর্তালে প্রতিটা পরিবারের এখানে খরচের পরিমাণ বেড়ে যাবে, সেই পরিমাণ তো আয় বাড়বে না। এটা মানুষকে অনেকটা দুর্ভোগে ফেলে দিবে। তো আমরা মনে করি এই মধ্যপ্রাচ্যে যে এখন যে অশান্তি, এই যুদ্ধ, এটা কোনো পক্ষ কোনো জাতিসংঘ এরই মধ্যে জরুরি বৈঠক রেখেছেন। সেখানে চীন এবং রাশিয়া ইরানের পক্ষে মানে খুব কঠোরভাবে দৃঢ়ভাবে তারা অবস্থান নিয়ে তারা ভূমিকা রেখেছেন, বক্তব্য রেখেছেন। আমরা আরেকটি লক্ষ্য করেছি যে চীন এর মধ্যে ইরানে একটি প্রাথমিক স্কুলে কয়েকজন প্রাথমিকের শিশু নিহত হয়েছে, তাদের জন্য $2 লক্ষ অনুদানের ঘোষণা দিয়েছে। তো এই বিষয়গুলো আসলে একটা পাশে যারা শান্তিপ্রিয় মানুষ, নিরীহ মানুষ, তাদের পাশে দাঁড়ানো এটি একটা মানবিকতা। আমরা মনে করি আমাদের দেশের সরকারও এবং যদি সরকার প্রত্যক্ষভাবে বা এই সহযোগিতার হাত না বাড়াতে পারেন, অন্তত বেসরকারি পর্যায়ে হলো কোনো রাজনৈতিক দল, আমরা দেখি যে এই সকল রাজনৈতিক দলগুলো সব সময় কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে মিছিল মিটিং করেন। এটা এই সাহায্য এখন ইরানের সাধারণ মানুষের সহায়তার জন্য, যারা একদম নির্যাতিত মানুষ, যারা একদম মানে এই যুদ্ধের শিকার, যারা কখনোই এই যুদ্ধ কামনা করে না, সেই লোকগুলোর পাশে দাঁড়ানো উচিত। এই যে যারা আমাদের দেশে আমরা দেখি যে শান্তি, কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি আজকে কয়েকদিন হলো এই শান্তিপ্রিয় লোকগুলো রাস্তাতেও সেভাবে আমরা দেখি না সেভাবে অবস্থান নিতে। পাশাপাশি যে না আমরা অন্য বিভিন্ন কারণে আমরা আর্থিক সহায়তা বা আর্থিক তহবিল গঠন করে সেখানে সহযোগিতার হাত বাড়ানো যে বিষয়টা, যেমন এটা করা যেতে পারে, খাদ্য সহায়তা, ঔষধ সহায়তা, এই মানবিক কাজগুলো তো এখান থেকে করা যেতে পারে এই লোকগুলোর জন্য। যে আমরা না পারি এখানে আমরা জাতিসংঘের সেই ত্রাণ তহবিলের মাধ্যমে আমরা দাতা সংস্থার মাধ্যমে সেই কাজগুলো করতে পারি, কিন্তু আমরা সেই বিষয়গুলো নিয়ে একেবারে অনেকটা উদাসীন। তো তাইলে আমরা যতটা এই যে গাজার যে ইসরায়েলের আক্রমণের মধ্যে আমরা দেখলাম যে শুধু একের পরে হামলা হলো, অনেক লোক মারা গেল, কিন্তু আফসোসে আমরা দেখলাম যে শুক্রবার দিন নামাজে করে বিশাল এক মিছিল দেখলাম। এই যে বিশাল মিছিলের লোকজন, সেখান থেকে যদি প্রতি শুক্রবার এখানে 1 টাকা কিংবা 10 টাকা করে আমরা সহায়তা দিয়ে সেখানে আর্থিক সহায়তা আমরা পাঠাতে পারি যে মানবিকতার জন্য, সেটি হচ্ছে আমাদের বড় কাজ। আমরা এখান থেকে যে যুদ্ধ করব, হুমকি দেব, সেটা আমরা পারতেছি না, এটা করার সুযোগও নেই।
কাজেই এই যে ওই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া, এটা হলো বড় কাজ। আমরা মনে করি যারা এটি করতে পারবেন বা আগামী দিনে করার উদ্যোগ নেবেন, সেটা হলো প্রকৃত যুদ্ধের বিরুদ্ধে অবস্থান, শান্তির মধ্য দিয়ে যুদ্ধের অবস্থান নেওয়া। তো আমরা আশা করি অচিরে এই যুদ্ধ বন্ধ হয়ে যাক এবং শান্তি ফিরে আসুক, এবং সেই সাথে মধ্যপ্রাচ্যে শান্তি শান্তি ফিরে ফিরে আসুক, আসুক, মধ্যপ্রাচ্যে শান্তি এবং ফিরে আসলে আমাদের পৃথিবী যে শ্রমবাজার শ্রমবাজারও আরো উপকৃত হবে। বিশেষ করে বাংলাদেশে যে শ্রমিকরা যারা আটকা পড়েছে, তাদের উপার্জনটাও আমাদের আবার শুরু হয়ে যাবে। আমাদের দেশও অনেকটা সে রেমিটেন্সে সমৃদ্ধ হবে। সমৃদ্ধ হবে। দৈনিক আজকের বাংলা তাদের যে গুরুত্বপূর্ণ সংবাদটি করেছে, ঈদের আগে শ্রমিক বেতন বোনাস না পাওয়ার আশঙ্কা। আমরা জানি আমাদের দেশের অধিকাংশ গরিব বা অসহায় মানুষগুলো তারা আসলে গার্মেন্টস বা পোশাক শিল্পের সাথে কিন্তু তারা যুক্ত আছেন বা চাকরি করছেন। তো প্রতি বছর ঈদের আগে আসলে একটা সংখ্যা দেখা দেয় যে ঠিক মতো বেতন বা বোনাসটা না পাওয়া, এবং সেই সাথে শ্রমিকদের মাঝে আসলে অসন্তোষ দেখা দেয়, এবং তারা কিন্তু পরিবার নিয়ে যে অল্প কটা টাকা তারা বেতন হিসেবে পান, সে টাকাও কিন্তু তারা ঠিক মতো পান না, এবং পরিবার নিয়ে অনেক সময় দেখা যায় যে তারা ঈদও ঠিক মতো পালন করতে পারেন না। তো এই যে একটা সংকট, এই বিষয়টা নিয়ে আসলে একটু এটা জানতে চাই। এটা একটা প্রতি বছর, শুধু বছর। রমজানে আমাদের ঈদুল ফিতর নয়, ঈদুল আজহার সময়ও এই যে শ্রমিক যারা, এরা কি বলবো, এই শ্রমিকদের মধ্য দিয়ে দেশের বিশাল অঙ্কের অর্থ উপার্জন। আমাদের দেশের রপ্তানি খাত এর মধ্যে পোশাক শিল্প হলো সবচেয়ে বড় খাত। এই খাতটাকে বেশি করে সরকারি সহযোগিতার হাত বাড়ানো উচিত এবং পৃষ্ঠপোষকতা করা উচিত, এবং এখানে নজরদারি করা উচিত। এই সময় আমরা লক্ষ্য করি যে প্রতি বছরই ঈদের এই সময় কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে এই শ্রমিকরা আন্দোলনের করে, মানে তাদের ন্যায্য পাওনা, তাদের বেতন বোনাস পাওয়ার জন্য তারা রাস্তা নেমে আসে। আজকে 24 রমজান, আর মাত্র হাতে সামনে 4 থেকে 5 দিন রয়েছে। এখন দেখা যায় এখনও অনেক কারখানার শ্রমিকরা বেতন বোনাস কিছুই পান নাই। আবার কিছু কারখানা রয়েছে খুব ভালোভাবেই তারা পেয়েছেন, কিন্তু যারা পাননি, যে সকল ইন্ডাস্ট্রিগুলো কারখানাগুলোতে সমস্যা হয়, সেই কারখানাগুলোতে আগে থেকেই রমজানের শুরু থেকেই আগে চিহ্নিত করে সরকার কিংবা সেই পোশাক শিল্পের যে সংগঠন রয়েছে, বিজিএমইএ, বিকেএমইএ সহ যে সকল পোশাক ইন্ডাস্ট্রিতে যারা সম্পৃক্ত রয়েছেন, তারা এই বিষয়গুলো নিয়ে আগে ভাগেই একটু সচেতন হওয়া দরকার, আগে ভাগেই পদক্ষেপ নেওয়া দরকার। পদক্ষেপ নিতে গেলে তাহলে এখানে দেখা গেলো যে সব জায়গায় সমস্যা নয়, যে আজকে যদি আজকে শনিবার আমরা লক্ষ্য করলাম যে আজকে যদি কোনো জায়গায় যে এই শ্রমিকদের যে আজকে যদি কোনো কারণে একটা মাঠে চলে আসেন, রাস্তায় নেমে আসেন বেতনের দাবিতে, তাদের ন্যায্য পাওয়ানোর জন্য, তারা তো অতিরিক্ত টাকা নেওয়ার জন্য রাস্তায় আসেন না। আর এই টাকার এই যে তাদের যে বেতনটা পেলেই তারা কি করবে, তাদের পরিবার পরিজনদের হাসি ফোটানোর জন্য তারা কেউ ছোটোখাটো একটু কাপড় কিনেন, কেউ সেমাই কিনেন, নিয়ে পরিবার পরিজনদের সাথে গ্রামে চলে যান তাদের আনন্দ উপভোগ করার জন্য, ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। তো আমরা এই ব্যাপারটি আমরা অত্যন্ত এটা বলবো কি যে অত্যন্ত লজ্জাজনক হবে যে আমাদের এই কারখানা মালিকরা যদি এই আগেভাগে এই পদক্ষেপটি নিতে না পারেন, এবং এই ব্যাপারে সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় কিংবা বিজিএমইএ, বিকেএমইএ সহ যে সকল সংগঠনগুলো, এগুলো আগেভাগেই বসে যে কোন কোন কারখানা এই সময় বেতন দেওয়া সম্ভব হবে না, আমি কী কারণে সম্ভব নয়, এবং সেখানে কি পদক্ষেপ নেওয়া যায়, এবং তাদের ন্যায্য পাওনা আগেই যে করেই হোক ব্যবস্থা করে দেওয়া উচিত। এখন যদি না হয় তাহলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সম্ভব। আমরা এটা কখনোই কামনা করি না। এখন আগেভাগেই এগুলো পদক্ষেপ নেওয়া দরকার। আশা করি যে এই বিষয়টিকে নজর দিয়ে সরকার এবং এই পোশাক কারখানার যে সর্বোচ্চ সংগঠন বিজিএমইএ, তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যাতে আমরা একটা প্রতিবেদনে দেখলাম 1,30,000 উপরে প্রায় 30-35,000 শ্রমিক বেতন না পাওয়ার সংখ্যায়
এইটা তো একটা কোনো কোনো মেনে নেওয়া যায়, তাই ওই পরিবারগুলো এই ঈদ কীভাবে ঈদানন্দ কীভাবে উপভোগ করবেন, যে সেটা তাদের জন্য এই চিন্তা করে সরকার অবশ্যই এবং বিজিএমএ ব্যবস্থা গ্রহণ করবেন, প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবেন, এটাই কামনা করছি। প্রতি বছর আমরা দেখি যে ঈদকে সামনে রেখে যে প্রচুর প্রাণহানি, সড়কে মৃত্যুর যে হাতছানি, সে হাতছানিতে কিন্তু অনেকেই আসলে নিহত হন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের এবং এর আগে 11 জনের একটা মৃত্যুর খবর কিন্তু এসেছে। অনেক সময় চালকের অদক্ষতা এবং এই যে একটা নোংরা প্রতিযোগিতা, অনেক সময় দেখা যায় যে সড়কে যে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির যে আসলে একটা অনভিপ্রেত আসলে এই দুর্ঘটনাগুলো যে একটা প্রতিযোগিতার জন্য, তো এই বিষয়ে আসলে একটু জানতে চাই। ঈদকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি যে ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরই ব্যাপক দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানি হয়। তা এই ব্যাপারে এই যে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় বিআরটিএ প্রতি বছর এই প্রাক আলোচনা যে যারা পরিবহন শ্রমিক, পরিবহন মালিক, তাদের সাথে কিন্তু আগে ভাগে একটা এই ব্যাপারে বসে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার এবং সেই সাথে আসলে ফিটনেস বিহীন যে গাড়িগুলো, এইটাই বলছি যে এই গাড়িগুলো কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই সময়টা একটা চমৎকার কথা বলেছেন, প্রতি বছরই আমরা দেখি যে এই ঈদ সময় ঈদের মৌসুমে এই সময়টা দেখা গেল যে গাড়িগুলো, যে সকল গাড়িগুলো আদৌ রাস্তা চলাচল করে না, সেই গাড়িগুলো কিন্তু অতিরিক্তভাবে অতিরিক্ত ভাড়া এই সময় যে যাত্রী পরিবহনের সংকুলনের জন্য কিংবা এই সময় অধিক উপার্জনের জন্য কিছু বাস, কিছু পিক আপ, কিছু মাইক্রো প্রাইভেট কার এগুলো সব নামিয়ে দেন ব্যবসার জন্য, কিন্তু এগুলো রাস্তায় কোনো কিছু কিছু যানবাহন একেবারে রাস্তা চলাচলের অযোগ্য, এগুলোকে আগে চিহ্নিত করা দরকার এবং সেই সাথে চালকের অদক্ষতা, আর অদক্ষ চালক, বিশেষ করে গাড়িও অযোগ্য, চালক অদক্ষ বা কম বয়সী আসলে চালকের অনুমোদন, বিশেষ করে এই যে চালকরা অনেকেই এই যন্ত্রচালিত ইঞ্জিনগুলো, যে গাড়িগুলো, পিক আপ ভ্যান যতগুলো রয়েছে, বাস রয়েছে, মাইক্রো রয়েছে, এগুলোর চালকরা অধিকাংশই অনেক সিগন্যালে সিগন্যাল বুঝেন না এবং তাদের লাইসেন্সও নেই, অধিকাংশ লাইসেন্স নেই। এই সময় যারা এই যে রাস্তায় গাড়ি নিয়ে নামবেন তারা দেখা যাবে যে কোনো কোনো জায়গায় মাসোয়ারা দিয়ে এই গাড়িগুলো চালান, এক্সট্রা মাসোয়ারা দেন, কাদেরকে দেন, যারা নেন তারা এখানে আমরা অভিযোগের দিকটা শুধু আমরা দেখি পুলিশের বিরুদ্ধে, ট্রাফিক পুলিশের বিরুদ্ধে আসে। এছাড়াও আরেকটা গ্রুপ রয়েছে যারা এই যে সরকার যখন ক্ষমতায় আসে সরকার, সেই সরকারের অনুসারী হয়ে এই ধরনের দুর্নীতিগুলো কাজে লিপ্ত হন। আমরা মনে করি বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, মাত্র কয়েকদিন হলো শপথ নিয়েছেন এবং সরকার গঠন করেছেন। আমরা মনে করি এই ঈদ উৎসবটা, এই ঈদ আনন্দটার সময় সব বিষয়গুলো, বিশেষ করে এই যে রাস্তায় নির্বিঘ্নে, আমরা সড়ক যোগাযোগ মন্ত্রীকে দেখলাম যে খুব সক্রিয় রয়েছেন যে ভাড়া না বাড়ানোর বিষয়টি নিয়ে, কিন্তু এখন যে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি যে যানবাহনে ভাড়া বাড়াতে পারবে না, ইতিমধ্যে জ্বালানির দামও বেড়ে গেছে, তাহলে এই চালকরা এবং গাড়ির মালিকরা কী করবেন? তাদের সেই বিষয়টিও আলোচনার মধ্য দিয়ে আসতে হবে যে বৃদ্ধি হলে বৃদ্ধিটা বাড়াতে হবে, কমলে আবার কমিয়ে নিতে হবে। এই বিষয়টি আলোচনার মধ্যে দিয়ে সুরাহা করা দরকার এবং বেপরোয়া গাড়ি দ্রুত গতিতে, বিশেষ করে হাইওয়েগুলিতে যে আমাদের হাইওয়ে পুলিশ রয়েছে, তাদের কাছে মেশিন রয়েছে, দ্রুত অতি দ্রুত গাড়ি চালনা করলে সেই গাড়িগুলো আটকে দেওয়ার জন্য, সেই গাড়িগুলো সতর্ক করার জন্য ব্যবস্থা রয়েছে, অথবা ফাইন করার ব্যবস্থা রয়েছে। আমরা মনে করি হাইওয়েগুলোতে যে বাংলাদেশ পুলিশের যে হাইওয়ে পুলিশ, সেখানে পদক্ষেপ গ্রহণ করবেন এবং যে সকল যানবাহনগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ফিটনেস নাই, সেগুলোর ব্যাপারে সতর্ক করেন, প্রয়োজনে এগুলোকে বন্ধ করে দেবেন। আশা করি এইভাবে যদি পদক্ষেপ নেওয়া যায়, আর যেই গাড়িটা দুর্ঘটনা পতিত হয় সেই গাড়িটাকে ফিটনেস না আসা পর্যন্ত রাস্তায় আসার মতো বিআরটিএ
এবং সড়ক যোগাযোগ মন্ত্রণালয় এই বিষয়টিকে নিশ্চিত করবেন, যাতে করে ওই গাড়িগুলো রাস্তায় যে আসলে ফিটনেস না আসা পর্যন্ত ওই গাড়িগুলো রাস্তায় না আনার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলেই এই সময় না শুরু সারা বছরই দুর্ঘটনা কমে আসবে। আমরা চলে এসেছি শেষের পর্যায়ে। চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি বাড়ালো ডেঙ্গুর ভয়। আমরা জানি যে প্রতি বছর বৃষ্টি হলেই কিন্তু এই যে এডিস মশা যত্রতত্র নালায় যে জমে থাকা পানি বা ডাবের খোসায় জমে থাকা পানি, টায়ারে জমে থাকা পানি, আর আসলে প্রত্যেকটা স্থানে কিন্তু ডিম পাড়ে এবং মশার উপদ্রব হয়, সেই সাথে ডেঙ্গুর একটা কিন্তু ভয় লেগেই থাকে। এই বিষয়ে একটু জানতে চাই যে সরকার আসলে কিভাবে আগাম ব্যবস্থা নিতে পারে। আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এটা ডেঙ্গু মশার যে এডিস মশার আক্রমণে ডেঙ্গু হয়ে থাকে। তো এই সামনে বর্ষা মৌসুম, তো এটা এমনিতে হয় না। এটা বর্ষাটা পানিটা যখন একটা জায়গায় 3 থেকে 4 দিন জমে থাকে, বৃষ্টি বানো হলো, বৃষ্টি হলো, বৃষ্টি নেমে গেল, ড্রেনগুলোতে যে ড্রেনগুলোর পাশে যেগুলো যে সময় ড্রেনগুলো পরিষ্কার থাকে না, সেখানে দেখি যে আমরা পানি জমে থাকি, সেই জায়গায় এই এডিস মশার উৎপাদন এবং সেই মশার কামড়েই সাধারণ আমরা দেখি যে ডেঙ্গু রোগ হয়ে থাকে। তো আমরা মনে করি যে এই সময়টাই বিশেষ করে আরও কতগুলো বিষয় আছে, যে ডাবের খোসা মশা নানান ধরনের কিছু আবর্জনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। এই মৌসুমে বিভিন্ন মৌসুমি ফল আসে, মৌসুমি ফলগুলো যত্রতত্র এর অবশিষ্ট অংশ যখন ফেলে রাখা হয় সেখানে পানি জমে, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করি যে মশার উপদ্রব হয়। আবার যে সময় নতুন ভবন হচ্ছে সেখানে ওই যে কয়েকদিনের পানি জমে থাকে, এই সেখানে মশাগুলো হয়। তো আমরা একটু সচেতন হলে শুধু সরকারের প্রতি বা সিটি কর্পোরেশনের প্রতি দায় উদাসীনতা, তারা আসলে ঠিক মতো যে মশার যে ওষুধ সেটাও কিন্তু ছিটানো হয় না, এবং যার জন্য কিন্তু মশার যে উপদ্রব বা বৃদ্ধি বংশবিস্তার কিন্তু ঘটেই থাকে। না, এটা ঠিক আছে, এটা আমরা সিটি কর্পোরেশনকে আমি এটা এখান থেকে একটু ভিন্ন মত পোষণ করবো এই জায়গায়। সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা যে যারা মশক নিধনের দায়িত্বে বা পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বে যারা নিয়োজিত রয়েছে, তারা তো দায়িত্ব পালন করবেন, তাদের নির্ধারিত দায়িত্ব রয়েছে, তাদের এই ব্যাপারে কর্মসংস্থান রয়েছে, তারা এই দায়িত্বটি পালন করা উচিত। এবং সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মকর্তা, তারপরে সংশ্লিষ্ট সেখানে জনপ্রতিনিধি, তারা ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি যে আমি একজন নাগরিক, আমি এই শহরের নাগরিক, আমাকেও সচেতন হতে হবে। আমি আমার আইনায় আমার আশপাশে এই এবং প্রতিটি এলাকার কিন্তু যে কাউন্সিলর আছেন তাদেরকেও কিন্তু এখন কর্পোরেশনগুলোতে যেহেতু কাউন্সিলরগুলো নেই, তাদের সরকার পরিবর্তন নিলে তারা তাদের পদও নেই, তো সেখানে দায়িত্ব পালন করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলি এগিয়ে আসতে পারেন। পাশাপাশি যারা যে সকল রাজনৈতিক দলগুলো এবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাদের নিজস্ব কর্মী বাহিনী তারা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে আমরা অলিগলিতে, ওয়ার্ডগুলিতে সচেতনামূলক লিফলেট বিতরণ এবং যে সকল ভবনগুলো কাঁচা পাকা যেসব ভবনগুলো রয়েছে সেই গলিগুলিতে আমরা সচেতন উদ্বুদ্ধকরণের জন্য কাজ করতে পারি। পাশাপাশি আমরা যদি সচেতন হতে পারি, আমরা যারা এই যে এই বর্জ্যগুলি যত ফেলি এবং পানি ফেলে আমরা জলাবদ্ধতা সৃষ্টি করি, এবং সেই সাথে ঘুমানোর আগে যে মশারি টাঙানো সেটা অবশ্যই। এবং ভালো একটি কথা যে প্রত্যেকটা পরিবারের আমরা সচেতন হই যে আমরা ঘুমানোর আগে প্রত্যেকেই মশারি ব্যবহার করি, তাহলে অবশ্যই আমরা অনেকটা ডেঙ্গু থেকে কমিয়ে আনা সম্ভব হবে এবং এতে পরিত্রাণ পেতে পারবো। প্রিয় দর্শক, আর কয়েকদিন পরে ঈদ, আমরা নিরাপদে ভ্রমণ করব এবং সেই সাথে আমাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু আনন্দের সময় কাটাবো। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। নিয়মিত সংবাদপত্র ভিত্তিক পর্যালোচনামূলক এই অনুষ্ঠানটি দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে দৈনিক বাংলা খবর পত্রিকার পেজে, এবং সেই সাথে এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন
কমেন্টের মাধ্যমে দৈনিক বাংলা খবর পত্রিকার পেজের কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশা জানিয়ে আমি সোমা সুদ্দি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।